হিসাব বিজ্ঞানে এমন একটি অধ্যায় রয়েছে যেটি মাত্র 30 মিনিটে শেষ করা যায় এবং এইখান থেকে 3টি এমসিকিউ নিশ্চিত কমন আসবে। তো তোমরা যারা ক্লাসটি করছো তোমাদেরকে বলছিলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 5ম অধ্যায়ের কথা, হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই অধ্যায়টি নিয়ে আমরা অনেকেই ভয় পাই এবং অনেকেই যেহেতু সিকিউ আসে না এই অধ্যায়টার এমসিকিউ আমরা স্কিপ করি। কিন্তু যারা আমরা 78 79-তে যে A+ মিস করি হিসাব বিজ্ঞানে এবং যারা 69 বা 68 পেয়ে এ পাওয়া মিস করি তাদের জন্য আজকের ক্লাসটি। এবং এই ক্লাসে তোমার সেই 3 মার্ক নিশ্চিত হবে। কত মার্কস নিশ্চিত হবে? 3 মার্ক। তো এই 3 মার্ক দিয়ে তোমার একটা গ্রেড তুমি আপ করতে পারবা বা আপগ্রেড করতে পারবা তোমার এইচএসসি পরীক্ষায়। তো আমরা সেই অধ্যায়টা আজকে মাত্র 30 মিনিটে শিখব। এখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব এবং পাশাপাশি এমসিকিউ সলভ করব এবং সবই হবে আমাদের 30 মিনিটে। তো তোমরা যারা ক্লাসটি করছো এই অধ্যায় যারা নিয়ে এতদিন ভয় পাইতা, যারা স্কিপ করছো তারা একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসো। এমনভাবে তোমাদের জন্য আমি নোট করেছি এবং সেই নোটগুলো আজকে স্লাইডে দেখাবো যেন তোমাদের খুব সহজে, খুব শর্টকাট, খুব সহজ ইজি টেকনিকে আমরা এই অধ্যায়টা শেষ করব। কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, তোমাদেরকে ভয় পেতে হবে না। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। এবং তোমরা হয়তো বা জানো যে 2021 সালে যশোর বোর্ডে আমি 3য় স্থান অর্জন করেছিলাম এবং আমার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য হিসাব বিজ্ঞানটাকে আমি আরও সহজ করে তুলতে চাই। এবং তোমরা যদি তোমাদের ইফোর্টটা দাও আমার সাথে সাথে তাহলে ইনশাল্লাহ তোমাদের হিসাব বিজ্ঞান ফোবিয়া, হিসাব বিজ্ঞানের ভয় নিশ্চিত দূর হবে ইনশাল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের যে হিসাব বিজ্ঞানের নীতিমালার ক্লাস ছিল সেটা শুরু করব। তো প্রথমে তোমাদের জানতে হবে হিসাব বিজ্ঞানের নীতিমালা কি এবং কারা এগুলো তৈরি করে, কোথা থেকে আসে এগুলো। তো প্রথমে দেখতে পাচ্ছ আর্থিক ঘটনা লিপিবদ্ধ। কি বলছে? আর্থিক ঘটনা লিপিবদ্ধ এবং তথ্য সরবরাহকরণের উদ্দেশ্যে। তথ্য সরবরাহের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? তথ্য সরবরাহ করার উদ্দেশ্যে। তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন ধরনের পক্ষের নিকট তথ্য সরবরাহ করা এবং আর্থিক ঘটনা লিপিবদ্ধ করা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য। যেসব নিয়ম নীতি জানা প্রয়োজন সেগুলোকেই বলে হিসাব বিজ্ঞানের নীতিমালা। তাহলে আমাদের যে প্রাথমিক উদ্দেশ্য আর্থিক ঘটনা লিপিবদ্ধ করা এবং যে আমাদের মুখ্য উদ্দেশ্য তথ্য সরবরাহ করা, এই দুটি বিষয় কিভাবে করতে হবে সে সংক্রান্ত নীতিমালা গুলোকেই আমরা বলছি আর্থিক হিসাব বিজ্ঞানের নীতিমালা বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এখন বলছে আন্তর্জাতিকভাবে হিসাব বিজ্ঞানের নিয়ম নীতি নিয়ে কাজ করে বা নিয়ম নীতি নির্ধারণ করে কে? এফএএসবি। এফএএসবি কে করে? এফএএসবি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, এফএএসবির ফুল মিনিং। এবং এইখানে যে এস দেখতে পাচ্ছ, ছোট্ট একটা এস, এইটা আমরা অনেকেই খেয়াল করি না। তোমাদের পূর্ণরূপ আসে এফএএসবির পূর্ণরূপ কি বিভিন্ন বোর্ডগুলোতে তোমরা যদি একটু দেখো এসেছিল, কিন্তু তোমরা এই যে এস খেয়াল করো না। একটা অপশনে থাকে এস আছে আর একটা থাকে নাই, তোমরা এস যেটা নাই সেটা দিয়ে দাও। কিন্তু এই যে স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, এফএএসবিতে কি? এফএএসবির ফুল মিনিং কি? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এরপর দেখো আইএফআরএস ইস্যুকারী সংস্থা হচ্ছে আইএএসবি। আইএফআরএস কে ইস্যু করে? আইএএসবি ইস্যু করে। আইএফআরএস এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এবং সেখানেও একটি এস আছে। আইএফআরএস এর ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। এবং এটার ইস্যু করে কে? আইএএসবি। আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়ন করে আইএএসবি। এরপরে দেখো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা আইএএস গঠিত হয় 1973 সালে। কত সালে? 1973 সালে আইএএস বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস নামে একটি কমিটি গঠন করা হয়। বাংলাদেশে কে তৈরি করে? তাহলে আমরা দেখতেছি ইন্টারন্যাশনালি কাকে কাকে পেলাম। প্রথমে পেয়েছি এফএএসবি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এরপরে পেয়েছি আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এবং এই আইএএসবি যেটা প্রণয়ন করে তাকে বলি আমরা আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। এরপরে আমরা চলে আসবো আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের ক্ষেত্রে আছে হচ্ছে এফএএসবি। বাংলাদেশের ক্ষেত্রে কি? এফএএসবি বা হচ্ছে বিএফআরএস। এই যে আইএফআরএস, দেখো আইএফআরএস বাংলাদেশে হয়ে এসে কি হইলো? বিএফআরএস। বাংলাদেশে এসে কি হয়ে গেল? বিএফআরএস, বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আমি একটু লিখে দিই, দেখো বাংলাদেশ ফিনান্সিয়াল, বাংলাদেশ ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, তো এটা হচ্ছে আমাদের বিএফআরএস। এটা প্রণয়ন করে হচ্ছে আইসিএবি। আইসিএবি কে? আইসিএবি হচ্ছে বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা এই যে প্রফেশনাল বডি আছে তাদের সংগঠন বলতে তাদের স্বীকৃতিকারী প্রতিষ্ঠান। এখন বলছে বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে আইএএসবি, আইসিএবি। বাংলাদেশের সিএ ডিগ্রি প্রদান করে কে? আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, দেখো অ্যাকাউন্ট্যান্টের সাথে এস আছে, অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। তাহলে এই যে যারা হচ্ছে অ্যাকাউন্টিং বডি আছে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ, এই সবগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, প্রত্যেকটার ফুল মিনিং জানতে হবে, কোনটার সাথে কে কানেক্টেড, এগুলো আমাদেরকে জানতে হবে একেবারে শুরুতে এই অধ্যায়ের। এরপরে দেখো হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। তাহলে হিসাব বিজ্ঞান কিসের উপর প্রতিষ্ঠিত, কিভাবে এসেছে, তার জন্য একটা পিরামিড আছে, যেটা 3টা ধাপ আছে, 3টা পর্যায় আছে। প্রথম যে স্তর তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। প্রথম স্তর হচ্ছে উদ্দেশ্যের স্তর। প্রথম স্তরটাকে আমরা কি বলছি? উদ্দেশ্যজনিত স্তর। এবং এই স্তরে কি কি থাকে দেখো, এই স্তরে আমরা দুইটা যে হিসাব বিজ্ঞানের যে দুইটা উদ্দেশ্য, মুখ্য এবং প্রাথমিক, সেই উদ্দেশ্য দুইটা থাকে। তো আমাদের প্রথম মুখ্য উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তথ্য ব্যবহারকারীদের জন্য সঠিক এবং নিরপেক্ষ তথ্য সরবরাহ করা। এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের কি? তথ্য সরবরাহ করতে হবে, যারা ব্যবহারকারী আছে বা অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী আছে তাদের কাছে তথ্য সরবরাহ করা। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এরপরে দ্বিতীয় স্তরে আমাদের রয়েছে উপাদান ও বৈশিষ্ট্য। দ্বিতীয় স্তরে কি আছে? দ্বিতীয় স্তরে আছে আমাদের উপাদান ও বৈশিষ্ট্য। এবং এই দ্বিতীয় স্তরে দেখো আর্থিক বিবরণীর উপাদান এবং হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য থাকে। তাহলে আর্থিক বিবরণীর উপাদানের মধ্যে তোমরা আধুনিক হিসাব বিজ্ঞানের 5টি উপাদান পেয়েছো। কি কি? সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এই 5টি উপাদান আছে আমাদের আর্থিক বিবরণীর উপাদানে, যার মধ্যে সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব হচ্ছে উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিটের উপাদান বা আর্থিক অবস্থার বিবরণীর উপাদান। আয় এবং ব্যয় হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণীর উপাদান। এবং মালিকানা সত্ত্ব তো তোমরা সবাই জানো, মালিকানা সত্ত্ব বিবরণীর উপাদান। ওকে, হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য আছে 4টি। হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য আছে কয়টি? 4টি। এটি আমাদের দ্বিতীয় স্তরে। এবং এই 4টির একটি হচ্ছে প্রাসঙ্গিকতা, একটি হচ্ছে বিশ্বাসযোগ্যতা, তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে তুলনাযোগ্যতা, এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে ধারাবাহিকতা। তাহলে হিসাব বিজ্ঞানের গুণগত বৈশিষ্ট্য, হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য কয়টি? 4টি। প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, তুলনাযোগ্যতা, ধারাবাহিকতা। মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসে, তোমাদের বোর্ড পরীক্ষা থাকতে পারে। তোমাদের যে আপকামিং, তোমরা যে বোর্ড পরীক্ষা দেওয়ার পরে তোমরা যে অ্যাডমিশনের জন্য অর্থাৎ বিশ্ববিদ্যালয় সমূহ প্রিপারেশন নিবা, সেইখানে অনেক প্রশ্ন আসে এই প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, তুলনাযোগ্যতা এবং ধারাবাহিকতা, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন করে। বোর্ড পরীক্ষা থাকতে পারে। 4টা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এর কারণ হচ্ছে বলবে যে নিচের কোনটি হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়, এখান থেকে 3টা দেবে, একটা দেবে বাইরে থেকে, তখন তোমরা আর পারবা না। তো এই জন্য এই 4টা তথ্য, গুণগত তথ্যের বৈশিষ্ট্য 4টা মুখস্থ করতে হবে। তৃতীয় যে স্তর যেটাকে আমরা বলছি হিসাব বিজ্ঞানের নীতিমালা, আজকের অধ্যায়, পঞ্চম অধ্যায়ের মূল বিষয়, তোমাদের পঞ্চম অধ্যায়ের মূল বিষয় হচ্ছে এই যে তৃতীয় স্তরে যে কথাগুলো বলা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, সেটা নিয়ে। তাহলে তৃতীয় স্তরে কি আছে? হিসাব বিজ্ঞানের নীতিমালা, যেটা আমাদের আজকের অধ্যায়ের মূল টপিক। তাহলে তৃতীয় স্তরে দেখো হিসাব বিজ্ঞানের নীতিমালাকে 3টা প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ধারণা বা অনুমান সমূহ, একটা কি ধারণা বা অনুমান, আরেকটা হচ্ছে নীতিসমূহ, আর সর্বশেষ যেটি সেটি হচ্ছে সীমাবদ্ধতা। এখন দেখো অনুমান বা ধারণার উপর কি কি ধারণা আছে? আমাদের 4টি ধারণা আছে হিসাব বিজ্ঞানের নীতিমালার ক্ষেত্রে। 4টি ধারণা আছে বা অ্যাজাম্পশন আছে। একটি হচ্ছে ব্যবসায় সত্তা ধারণা। প্রথমটি কি? ব্যবসায় সত্তা ধারণা। কোন ধারণা? সত্তা ধারণা। ওকে, সত্তা ধারণা। তারপর একটা চলমান প্রতিষ্ঠান ধারণা। তৃতীয় যেটি রয়েছে আর্থিক মূল্যের একক ধারণা, অর্থাৎ অর্থের মূল্যের এককে হতে হবে অবশ্যই প্রত্যেকটা লেনদেনকে। এরপরে বলছে হিসাবকাল ধারণা। এরপরে নীতির মধ্যে দেখো 5টা নীতি আমরা পাই। কয়টি নীতি পাই? 5টি নীতি আমরা দেখতে পাই। কয়টি নীতি? 5টি নীতি আমরা পাই। 5টি নীতি। তো এই 5টি নীতির মধ্যে দেখো প্রথমে আছে ক্রয় মূল্য নীতি, এরপরে আছে আমাদের আয় স্বীকৃত নীতি, এরপরে ব্যয় স্বীকৃতি নীতি বা মিলকরণ নীতি, পূর্ণ প্রকাশ নীতি এবং কি সামঞ্জস্যতার নীতি। শেষেরটা কি? সামঞ্জস্যতার নীতি। ওকে, এরপরে সীমাবদ্ধতা আছে কিছু, এগুলোকে আমরা সীমাবদ্ধতা বলি নীতিমালার মধ্যে। এটা হচ্ছে বস্তুনিষ্ঠতা। কিছু বিষয় আছে যেগুলো স্থায়ী সম্পদ হলেও আমরা চলতি সম্পদের মধ্যে লিপিবদ্ধ করি, এটা একটা সীমাবদ্ধতা, যেটা বস্তুনিষ্ঠতার নীতি আমাদেরকে বলে। তবে রক্ষণশীলতা, দুইটা মূল্যের মধ্যে
কম মূল্যে দেখাতে হয় কিছু সম্পদ, সেটা হচ্ছে রক্ষণশীলতা। এইটাও আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালার একটা হচ্ছে সীমাবদ্ধতা বলতে পারো। এরপরে বলছে যে ব্যয় সুবিধা সম্পর্ক, ব্যয়ের সাথে তিনটি বিষয়ের সম্পর্ক রয়েছে, সেটাও আমরা পরের স্লাইডগুলোতে পড়বো। শিল্প চর্চা প্রথা, এই চারটা হচ্ছে আমাদের কি সীমাবদ্ধতা। এরপরে দেখো, তো এই ছিল আমাদের কাঠামো। কাঠামো থেকে খুব বেশি মুখস্থ করতে হবে এমন না, একটু জেনে রাখো। আমরা মূল বিষয়, আমাদের মূল পড়াশোনার জায়গা বা তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে এখন যে আমার যে তোমাদের জন্য আলাদাভাবে আমি যে নোটটা করেছিলাম আমার এইচএসসির জন্য এবং অ্যাডমিশনের জন্য, সেই নোট থেকে একটা নির্যাস তোমাদের জন্য আজকে স্লাইডে রেখেছি। এবং এই যে তোমরা যে আজকের অধ্যায়ের আমার নোটগুলো পাচ্ছ, এটা একেবারেই তোমার পুরা বইয়ে দেখবা অনেক কথাবার্তা লেখা, এত কিছু আসলে এই অধ্যায়ের এমসিকিউ সলভ করতে আমাদের লাগবে না, যতটুকু লাগবে ততটুকু আয়োজন করেছি তোমাদের জন্য। এখন দেখো, প্রথমে আমাদেরকে পড়তে হবে যেটা ব্যয় স্বীকৃতি নীতি। কোন নীতি? ব্যয় স্বীকৃতি নীতি। এই নীতির আরো কয়েকটা নাম আছে, দেখো, ব্যয় স্বীকৃতি নীতির অপর নাম হচ্ছে মিলকরণ নীতি, সমন্বয় নীতি অথবা ম্যাচিং প্রিন্সিপাল। ওকে, এই নীতি ব্যয় নিয়ে কথা বলে। তাহলে আমাদের ব্যয় নীতি কি নিয়ে কাজ করবে? ব্যয় নিয়ে কাজ করবে, একেবারে সহজ কথা। এখন বলছে যেমন ব্যয়ের সাথে বকেয়া ব্যয় যোগ করা হয় ও অগ্রিম ব্যয় বাদ দেওয়া হয়। তাহলে ব্যয়ের সাথে বকেয়া ব্যয় যোগ করা এবং অগ্রিম ব্যয় বাদ দেওয়া, এটা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতির মূল কাজ। এবং আরো 2-3টা কাজ আছে, এটা আমরা পরের স্লাইডে দেখব। আপাতত একেবারে সহজভাবে দেখো, ব্যয়ের সাথে বকেয়া ব্যয় যোগ করা এবং কি অগ্রিম ব্যয় বাদ দেওয়াই হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতির মূল কাজ। এরপর দেখো আয় স্বীকৃতি নীতি। আয় স্বীকৃতি নীতির ক্ষেত্রে বলছে এ নীতি আয় নিয়ে কথা বলে বা আয় সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করবে। আয় স্বীকৃতি নীতি, এটা সবাই পারো, এখান থেকে প্রশ্ন হবে না। প্রশ্ন হবে কোথা থেকে? দেখো, বকেয়া আয়ের সাথে যোগ করা হয়, বকেয়া আয়ের সাথে যোগ করা হয় এবং অগ্রিম আয়কে বাদ দেওয়া হয় আয় স্বীকৃত নীতি হতে। এখন দেখো, এই যে 2টা নীতি পড়লাম, কনফিউশনটা কোথায় লাগে? কনফিউশনটা লাগে হচ্ছে এই 4টা লাইনে, খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। এখন এই 4টা লাইনে কি বলছে দেখো, এই 4টা লাইনে দেখো কি বলতেছে। আয় ইকুয়াল টু কি? আয় স্বীকৃতি নীতি। ব্যয় ইকুয়াল টু কি? ব্যয় স্বীকৃতি নীতি। এই দুইটা তোমরা এতক্ষণ এই 2টা নীতি থেকে পড়ছো, এইটুক নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় কে করে? ব্যয় স্বীকৃতি নীতি করে। আবার ব্যয়ের সাথে আয় সমন্বয়, এইটা কে করবে? ব্যয় স্বীকৃতি নীতি করবে। তাহলে দেখো, তোমাদের কাছে মনে হতে পারে যে আয় আছে তাহলে আয় স্বীকৃতি নীতি, কিন্তু না, এটা ব্যয় স্বীকৃতি নীতি। আবারও ব্যয়ের সাথে আয়ের সমন্বয়, এটাও করে ব্যয় স্বীকৃতি নীতি। তাহলে ব্যয় স্বীকৃতি নীতির কাজ হচ্ছে মূলত এই 3টা। কয়টা? এই 3টা। এই যে 3টা দেখতেছো, এই 3টা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতির কাজ, যেটা কি করে? ব্যয়ের নিয়ে কাজ করে, আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করে, ব্যয়ের সাথে আয় সমন্বয় করে। তাহলে এই 3টা কাজ আমরা কোথা থেকে পাইলাম? ব্যয় স্বীকৃতি নীতির মধ্যে পাইলাম। আর আয় স্বীকৃতি নীতির কাজ শুধুমাত্র এইটা। আয় স্বীকৃতি নীতির কাজ শুধুমাত্র কোনটা? শুধুমাত্র এইটা। ওকে, তাহলে ব্যয় স্বীকৃতি নীতির কাজ হচ্ছে এই 3টা, আর আয় স্বীকৃতি নীতির কাজ শুধু আয়ের সাথে বকেয়া আয় এবং হচ্ছে কি আয়ের সাথে কি করা? আয়ের সাথে বকেয়া আয় যোগ করা এবং অগ্রিম আয়কে বাদ দেওয়া, এটা আয় স্বীকৃতি নীতির কাজ। ব্যয় স্বীকৃতি নীতির কাজ হচ্ছে এই 3টা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আয় স্বীকৃতি আর ব্যয় স্বীকৃতি নীতি আর যেন কখনোই ভুল না যায়, এই নিচের 4টা লাইন পড়লে তোমার যেন মুখস্থ হয়ে যায়। একেবারে সহজভাবে উপস্থাপন করেছি। এরপরে দেখো, চলমান প্রতিষ্ঠান নীতি। এই নীতি কি বলে? এই নীতি অনুযায়ী উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী করা হয়। উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী কোন নীতি অনুযায়ী করা হয়? চলমান প্রতিষ্ঠান নীতি। একটু পরেই আমরা যখন এমসিকিউ সলভ করব তখনই দেখবা যে আর্থিক অবস্থার বিবরণী কোন নীতি অনুযায়ী করা হয়। বলতে হবে চলমান প্রতিষ্ঠান। কোন নীতি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী আর্থিক বিবরণী বা উদ্বৃত্তপত্র করা হয়। এবার দেখো, যা কিছু দুই প্রকার আছে, যেমন আয় ও ব্যয়। আয় কয় প্রকার? 2 প্রকার। ব্যয় কয় প্রকার? 2 প্রকার। তো এই বিষয়গুলো হচ্ছে সবই চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী করা হয়। এরপর দেখো, এখানে একটা নোট আছে, ছোট্ট নোট, পরিচালন আয় ও অপরিচালন ব্যয় বাদে। তাহলে এই 2টা বিষয় বাদে আর যা কিছু 2 প্রকার সবই কোন নীতি অনুযায়ী করা হয়? চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী করা হয়। এরপর হচ্ছে যেমন সম্পদ যদি 2 প্রকার হয় তাহলে সম্পদের ক্ষেত্রেও যাবে। সম্পদ ও দায় নিয়ে কথা বলে, কারণ কি? সম্পদ 2 প্রকার, দায় 2 প্রকার, এটা চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। সম্পদ কয় প্রকার? 2 প্রকার। দায় কয় প্রকার? 2 প্রকার। বকেয়া ব্যয়কে দায় হিসাবে দেখানো হয় চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। তাহলে বকেয়া ব্যয়কে দায় হিসেবে, সম্পদ এবং দায় নিয়ে কাজ করে, তোমরা দেখছো। এই যে চলমান প্রতিষ্ঠান ধারণা কি নিয়ে কাজ করে? সম্পদ এবং দায়। তাহলে বকেয়া ব্যয়কে দায় হিসাবে দেখানো হবে কোন নীতি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। এরপরে 3টা সুন্দর নোট আছে, দেখো, বলছে বকেয়া ব্যয়কে ব্যয়ের সাথে যোগ করা হয়।
বকেয়া ব্যয়কে ব্যয়ের সাথে যোগ করা হয়। একটু আগে বলছিলাম যে ব্যয়ের সাথে বকেয়া ব্যয় যোগ করা হবে অবশ্যই ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। কিন্তু বকেয়া আয়কে সম্পদ হিসেবে, দেখো বকেয়া আয়কে যদি আমরা ব্যয়ের সাথে সমন্বয় করতাম তাহলে একটু আগে দেখেছি ব্যয় নীতি, কিন্তু বকেয়া আয়কে সম্পদ হিসেবে দেখানো হবে চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। পাশাপাশি বকেয়া আয়কে আয়ের সাথে যোগ করা হয় আয় স্বীকৃতি নীতি অনুযায়ী। এই দুইটা তোমরা আগের স্লাইডে পড়ছো, এই দুইটা বিষয় আগের স্লাইডে পড়ছো। এখন নতুন আসতেছে জাস্ট এইটা, নতুন আসতেছে কোনটা, এইটা যে বকেয়া আয়কে সম্পদ হিসেবে দেখানো হয় চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। তাহলে বকেয়া আয়কে সম্পদ হিসেবে দেখাতে হবে চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। তাহলে এইটা হচ্ছে নতুন, এই তথ্যটা নতুন। আগের স্লাইডে এই দুইটা বিষয় ছিল, প্রথমটা এবং তৃতীয়টা। এরপরে দেখো সময়কাল বা হিসাবকাল নীতি, সময়কাল বা হিসাবকাল নীতি, হিসাবকাল নীতির আরেক নাম সময়কাল নীতি। এই নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের জীবনকে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়, যেটাকে আমরা হিসাবকাল বলি। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগকে আমরা কি বলি, হিসাবকাল বলি, হিসাবকাল বলি। সেটা 1 বছর হতে পারে, কোনো কোনো প্রতিষ্ঠানের হিসাবকাল আরো ছোট হতে পারে, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানে আমরা দেখেছি ত্রৈমাসিক ষান্মাসিক হতে পারে। এবার দেখো এই যে সময়কাল বা হিসাবকাল নীতি অনুযায়ী কয়টি, 4টি বিবরণী তৈরি করা হয়। কয়টি বিবরণী তৈরি করা হয়, 4টি বিবরণী। মনে রাখবা হিসাব বিজ্ঞানের বিবরণী হচ্ছে 4টি, হিসাব বিজ্ঞানের বিবরণী 4টি, কিন্তু আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। সেই আরেকটা অংশ হচ্ছে আমাদের 5 নম্বরে যে অংশ থাকে সেটা হচ্ছে ফুটনোট ও টিকা, সেটা হচ্ছে কি ফুটনোট ও টিকা। তাহলে আমাদের অংশ 5টা, আর্থিক বিবরণীর অংশ 5টা, যেটা আমরা আর্থিক বিবরণী ক্লাসে আলোচনা করেছি নবম অধ্যায়ের ক্লাসে, এবং বিবরণী হচ্ছে 4টা। বিবরণী সবসময় মনে রাখবা 4টা, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী বা যেটাকে আমরা অংশীদারির ক্ষেত্রে লাভ লোকসান বলি, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী বা এক মালিকানার ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী। এই সবই করা হয় হিসাবকাল নীতি অনুযায়ী। এরপর দেখো 2টি দাখিলা দেওয়া হয় এই হিসাবকাল নীতি অনুযায়ী, 2টি দাখিলা দেওয়া হয়, একটা হচ্ছে সমন্বয় দাখিলা আর একটা সমাপনী দাখিলা। তাহলে সমাপনী দাখিলা, দাখিলা মানে হচ্ছে জাবেদা, দাখিলা মানে কি জাবেদা। তাহলে এই যে সমন্বয় জাবেদা বা সমাপনী দাখিলা, এই দুইটা দেওয়া হয় কোন নীতি অনুযায়ী, হিসাবকাল নীতি, হিসাবকাল ধারণা, হিসাবকাল ধারণা বা হিসাবকাল নীতি। এরপর হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি, এরপরে কোনটি, পূর্ণ প্রকাশ নীতি। এই নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের কোনো তথ্য হিসাব বইতে গোপন রাখা যাবে না। তাহলে প্রয়োজনীয় কোনো তথ্য গোপন করা যাবে না কোন নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এই নীতি অনুযায়ী কি দেওয়া হয়, জাবেদার ব্যাখ্যা দেওয়া হয়। তাহলে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমরা কি করি, জাবেদার ব্যাখ্যা দিই, ভুল সংশোধনী জাবেদা দিই, ফুটনোট বা পাদটিকা দিই, ফুটনোট বা পাদটিকা দিই। তাহলে দেখো এইখানে বলছে ভুল সংশোধনী জাবেদা, আর আগেরটায় দেখো সমন্বয় এবং সমাপনী দাখিলা দেওয়া হয় হিসাবকাল অনুযায়ী, হিসাবকাল নীতি অনুযায়ী। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী দেওয়া হয় ভুল সংশোধনী দাখিলা বা জাবেদার ব্যাখ্যা বা পাদটিকা বা ফুটনোট। এবার দেখো রক্ষণশীলতার নীতি, সবসময় মনে রাখতে হবে রক্ষণশীলতার নীতি হচ্ছে আমাদেরকে কম মূল্যে, সম্পদকে কম মূল্যে লিপিবদ্ধ করতে শেখায়। বলছে এই নীতি অনুযায়ী সম্পত্তি কম দেখাবো, সম্পত্তি কম মূল্যে দেখাবো, এবং দায় সবসময় বেশি মূল্যে দেখাতে হবে, আয় কম দেখাবো ব্যয় বেশি দেখাবো। তাহলে রক্ষণশীলতার নীতি আমাদের কি বলে, সম্পদ সবসময় কি করতে হবে, যেটা বাজার মূল্য এবং হচ্ছে ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাতে দেখাতে হবে, এবং কি করতে হবে, দায় বেশিতে দেখাতে হবে। দায় যেমন প্রাপ্য হিসাবের ক্ষেত্রে, প্রাপ্য হিসাব আমাদের সম্পদ, এটার ক্ষেত্রে আমরা সঞ্চিতি ধার্য করবো এই রক্ষণশীলতার নীতি অনুযায়ী। তারপরে দায় সবসময় আমরা বেশিটাই দেখাবো, দায় সবসময় কি করব, বেশি মূল্য হবে যেটা সেটা দেখাবো। আয় সবসময় কম দেখানোর চেষ্টা করব, ব্যয় সবসময় বেশি দেখানোর চেষ্টা করব। এরপর দেখো বস্তুনিষ্ঠতার নীতি, বস্তুনিষ্ঠতার নীতি, বস্তুনিষ্ঠতার নীতি এইটা বলতেছে আমাদেরকে কিছু কিছু সম্পদ আছে যেটার ব্যবহারকাল 1 বছরের বেশি, অর্থাৎ স্থায়ী প্রকৃতির, কিন্তু সেইগুলোর যেহেতু আর্থিক মূল্য কম, এজন্য আমরা এটা চলতি সম্পদে দেখাবো। এটাকে কি হিসাবে দেখাবো, চলতি সম্পদ হিসেবে বা ব্যয় হিসাবে দেখাবো। কি হিসাবে দেখাবো, ব্যয় হিসাবে। দেখো কিছু কিছু ব্যয়ের প্রকৃতি মূলধন জাতীয় হলে টাকার অঙ্ক কম হওয়ার কারণে মুনাফা জাতীয় হিসাবে দেখাবো। যেমন স্কেল, কলমদানি, ঘড়ি ক্রয়, এগুলো স্কেল অনেক দিন ধরে ব্যবহার করা যায়, ঘড়ি 5, 7, 10 বছর ব্যবহার করা যায়, কলমদানি অনেক দিন ধরে থাকে, নষ্ট হয় না সাধারণত। তো এইগুলোকে সম্পদ হিসেবে দেখানো উচিত ছিল, কিন্তু এর মূল্য যেহেতু অনেক কম, একটা স্কেল দেখা গেলো 15 টাকা 20 টাকা প্লাস্টিকের স্কেল, এটা কলমদানি 100 টাকা 200 টাকা। তো কোটি কোটি টাকার তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা 100 টাকা 10 টাকা জিনিস যদি তুমি সম্পদ হিসেবে দেখাও এবং যদি কয়েক পয়সার অপচয় ধার্য করো, সেটা আসলে সামঞ্জস্যপূর্ণ না। এই জন্য আমরা বস্তুনিষ্ঠতার নীতি অনুযায়ী সেটা কি করব, আমরা এই যে ছোট ছোট খরচগুলোকে সম্পদ হিসেবে না দেখিয়ে ব্যয় হিসাবে দেখাবো। আচ্ছা, এরপরে বলছে ব্যবসায় সত্তা ধারণা নীতি, ব্যবসায় সত্তা ধারণা নীতি, ব্যবসায়ের সত্তা নীতি। ব্যবসায়ের সত্তা নীতি আমাদের বলছে প্রতিষ্ঠান এবং মালিক সবসময় ব্যবসায় থেকে আলাদা। বলছে এ নীতি অনুযায়ী মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠানকে আলাদা হিসাবে দেখানো হয়। এরপরে বলছে ক্রয় মূল্য নীতি, এরপরে বলছে ক্রয় মূল্য নীতি। দেখো আমরা চলতি সম্পদ যেমন প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, এইগুলো দেখিয়েছি রক্ষণশীলতার নীতি অনুযায়ী কম মূল্যে, কিন্তু আমাদের যে স্থায়ী সম্পদ আছে
এইগুলোকে সবসময় আমরা যে ক্রয় মূল্য আছে সেই ক্রয় মূল্যে দেখাবো বা ঐতিহাসিক মূল্যনীতিতে দেখাবো। তাহলে আমাদের এই ক্রয় মূল্যনীতির আরেকটা নাম আছে। ক্রয় মূল্যনীতির আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ঐতিহাসিক মূল্যনীতি। ক্রয় মূল্যনীতির আরেকটা নাম কি? ঐতিহাসিক মূল্যনীতি। কোন নীতি? ঐতিহাসিক মূল্যনীতি। এখন দেখো বলছে এই নীতি অনুযায়ী যাবতীয় স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্যে হিসাবভুক্ত করা হয়, যেটা আরেকটা নাম হচ্ছে ঐতিহাসিক মূল্য নীতি। আর্থিক মূল্যের একক ধারণা, তারপর আরেকটা ধারণা আছে কি? আর্থিক মূল্যের একক ধারণা বা নীতি। ঘটনা ও লেনদেনের মধ্যে পার্থক্য করা হয় এই নীতি অনুযায়ী, অর্থাৎ যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেটা লেনদেন, যেটা পরিমাপযোগ্য না সেটা শুধুমাত্র ঘটনা, লেনদেন নয়। এটা হচ্ছে সামঞ্জস্যতা নীতি। সামঞ্জস্যতা নীতি আমাদেরকে বলে প্রত্যেক বছর একই ধারাবাহিকতায় আগাইতে হবে। তুমি এই বছর যদি অবচয় ধার্য করো সরলরৈখিক পদ্ধতিতে, প্রত্যেক বছর তোমাকে সরলরৈখিক পদ্ধতিতে যেতে হবে। সেটা কোন নীতি বলে? সামঞ্জস্যতা নীতি। তুমি যদি এ বছর ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করো, প্রত্যেক বছর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যেতে হবে। তুমি যদি প্রাপ্য হিসাবের ক্ষেত্রে যদি সরাসরি পদ্ধতি অবলম্বন করো, সেক্ষেত্রে সরাসরি পদ্ধতি প্রতি বছর ব্যবহার করতে হবে। যদি তুমি সঞ্চিতি পদ্ধতি বা বরাদ্দ পদ্ধতি ব্যবহার করো, সেক্ষেত্রে সঞ্চিতি পদ্ধতি প্রতি বছর ব্যবহার করতে হবে। এই বছর তুমি সুবিধা পাওয়ার জন্য সরলরৈখিকে করলা, পরের বছর ক্রমহ্রাসমান জেরে করলা, এটা কিন্তু হবে না। তাহলে এইটা কোন নীতি আটকায় আমাদেরকে? সামঞ্জস্যতা নীতি। বলছে প্রতি বছর একই পদ্ধতিতে হিসাব রাখা হয় এই নীতি অনুযায়ী। এখন দেখো এই অধ্যায়ের আলোচনা শেষ। বইয়ে অনেক পৃষ্ঠা লেখা, অনেক ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে, এত কিছু পড়ার দরকার নেই। যতটুকু পড়িয়েছি নোট করো, খাতায় লিখে ফেলো, লিখে হচ্ছে সুন্দর করে পড়ো, তাহলে আশা করি তোমাদের এই অধ্যায়ের খুব বেশি পড়া লাগবে না, আড়ম্বরপূর্ণ হবে না এবং ঝামেলাপূর্ণ হবে না। এখন আমরা এমসিকিউ সলভে চলে যাব। এই অধ্যায়ের 20টি এমসিকিউ সলভ করবো। এই অধ্যায়ে এমসিকিউ অনেক কম, এমন বলা যায় যে 20টা এমসিকিউ সলভ করলে তোমাদের আর কোনো এমসিকিউ সলভ নাও করা লাগতে পারে, কারণ একই রকমের এমসিকিউ। তো এই অধ্যায় থেকে সিকিউ আসে না, এমসিকিউ আসে। আমরা এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের কাজ হবে সেগুলো সলভ করা এবং এই নোটগুলো নিয়ে নেওয়া। তাহলে কি হবে? এই নোটগুলো করে ফেলা, খাতায় লিখে ফেলা। তাহলে তোমাদের কি সুবিধা হবে? সুবিধা হচ্ছে যে এই অধ্যায় থেকে 3টি মার্কস, কয়টি মার্কস পেয়ে যাবা? 3 মার্কস পেয়ে যাবা। 3 মার্কস নিশ্চিত হবে এবং এই 3 মার্কস তোমাকে একটা গ্রেড আপগ্রেড করতে সাহায্য করবে তোমার এইচএসসি পরীক্ষায় এবং অ্যাডমিশনে যারা পড়ালেখা করছো বা করবা তাদের ক্ষেত্রে এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু অ্যাডমিশনে সৃজনশীল লাগে না, এমসিকিউ আসে। তো একটা বিশ্ববিদ্যালয়ে 12টা এমসিকিউ, কোনো বিশ্ববিদ্যালয়ে 20টা এমসিকিউ, তার মধ্যে যদি 1 থেকে 2টা এমসিকিউ তুমি নীতিমালা থেকে পাও বা একটাই পাইলা, সেটাই তো অনেক। আচ্ছা, তো বলছে নামিক হিসাবগুলোকে হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়। নামিক হিসাবকে হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয় বা ক্লোজিং বা সমাপনী দাখিলা দেওয়া হয় কোন ধারণা অনুসারে? একটু আগে পড়ছিলাম যে আমাদের সমাপনী দাখিলা দেওয়া হয় কোন ধারণা অনুসারে? হিসাবকাল ধারণা অনুসারে। কোন ধারণা অনুসারে? হিসাবকাল ধারণা অনুসারে। তাহলে অ্যান্সার হবে ক। 2-এ যাও। সম্পত্তি ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব হিসাব বিজ্ঞানের এই সমীকরণটি কোন নীতির বৈশিষ্ট্যর কারণে? তাহলে আমরা একটু আগে পড়ছিলাম না যে আমাদের ব্যবসায়িক সত্তা নীতি আছে। ব্যবসায়িক সত্তা নীতি বলে আমাদের যে মালিকানা সত্ত্ব এবং প্রতিষ্ঠান আলাদা। তাহলে এটা আমরা কোন নীতির আলোকে করতে পারি? দেখো একটা হচ্ছে বস্তুনিষ্ঠতার নীতি, ব্যবসায়িক সত্তা নীতি, সামঞ্জস্য নীতি, চলমান ধারণা নীতি। তাহলে ব্যবসায়িক সত্তা নীতির আলোকে আমরা সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব হিসাব সমীকরণ অনুযায়ী আলাদা করে দেখাই। তাহলে অ্যান্সার হবে খ। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? খ। এটা হচ্ছে খ। 3-এ যাই। আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী? তাহলে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটাই করা হয় কোন নীতি অনুযায়ী? আমাদের হিসাবকাল ধারণা অনুযায়ী। আমরা কিন্তু একটু আগে স্লাইডে পড়েছি যে হিসাবকাল ধারণা আর্থিক বিবরণী করতে আমাদেরকে সাহায্য করে বা আর্থিক বিবরণী করা হয় হিসাবকাল ধারণা নীতি অনুযায়ী। 4-এ দেখো হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী প্রকৃত মুনাফা নির্ণয় করতে হলে আয়ের বিপরীতে ব্যয় দেখাতে হবে। তাহলে আমরা বলেছিলাম আয়ের সাথে বকেয়া আয় এবং অগ্রিম আয় যোগ বিয়োগ করা হচ্ছে আমাদের শুধুমাত্র আয় স্বীকৃতি নীতি। আর ব্যয় কি করে? ব্যয় নিয়ে কাজ করে, পাশাপাশি ব্যয়ের সাথে আয় বা আয়ের সাথে ব্যয়, এই দুইটা কাজই কে করে? ব্যয় স্বীকৃতি নীতি, ম্যাচিং নীতি। ব্যয় স্বীকৃতি নীতি, ম্যাচিং প্রিন্সিপাল একই কথা। তাহলে দেখো মিলকরণ নীতি, এই যে মিলকরণ নীতি পেয়ে গিয়েছি আমরা। তাহলে আয়ের সাথে ব্যয় কে কাজ করবে? ম্যাচিং প্রিন্সিপালস কে করবে? ম্যাচিং নীতি। ম্যাচিং নীতির আরেক নাম হচ্ছে মিলকরণ নীতি, বাংলা হচ্ছে মিলকরণ নীতি। তাহলে অ্যান্সার হচ্ছে ক। 5-এ আসো। মূলধনকে দায় হিসাবে দেখানো হয় কোন নীতি অনুযায়ী? মূলধনকে দায় হিসাবে দেখানো হয় কোন নীতি অনুযায়ী? তাহলে দেখো মূলধনকে আমরা দায়, কারণ প্রতিষ্ঠানের মালিক এবং প্রতিষ্ঠান আলাদা। তাহলে এইটা আমাদেরকে কে বলে? ব্যবসায়িক সত্তা নীতি বলে। কে বলে? ব্যবসায়িক সত্তা, যে আমাদের প্রতিষ্ঠান আলাদা, মালিক আলাদা। তো
এইটা বলে আমাদের ব্যবসায়িক সত্তানীতি, এজন্য অ্যান্সার হবে ব্যবসায়িক সত্তানীতি। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার কি? খ। এরপরে 6-এ আসো, কোন নীতি অনুসারে সম্ভাব্য দায় আর্থিক অবস্থার বিবরণীতে নোট আকারে প্রদর্শন করা হয়? তাহলে ফুট নোট দেওয়া হয় কোন নীতি অনুযায়ী? ফুট নোট দেওয়া হয়, জাবেদার ব্যাখ্যা দেওয়া হয় কোন নীতি অনুযায়ী? ফুটনোট, জাবেদার ব্যাখ্যা এগুলো দেওয়া হয় হচ্ছে আমাদের কোন নীতি অনুযায়ী? আমাদের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? কোনো কিছুই গোপন করা যাবে না, কোনো কিছুই গোপন করা যাবে না, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এই জন্য এটা যেটা বিবরণীতে আমরা দেখাতে পারবো না সেগুলোকে আমরা কোথায় দেখাবো? ফুটনোটে দেখাবো। যেমন একটা হচ্ছে সম্ভাব্য দায়। সাথে আসো, চলমান ব্যবসায় ধারণা অনুসারে সম্পদ কত প্রকার? বলেছিলাম চলমান প্রতিষ্ঠান ধারণা সম্পদ এবং দায় নিয়ে কাজ করে, এবং যা কিছু দুই প্রকার তাই চলমান প্রতিষ্ঠান ধারণার মধ্যে যায়, এবং তারা বলতেছে যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী সম্পদ হচ্ছে দুই প্রকার, চলতি আর স্থায়ী। কে বলছে? চলতি আর স্থায়ী বলছে চলমান ধারণা, চলতি আর স্থায়ী বলছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী দুই প্রকার সম্পদ। এরপরে দেখো 8-এ আসো, প্রাপ্য হিসাবকে নিট আদায়যোগ্য মূল্যে, নিট আদায়যোগ্য মূল্য মানে ওই যে সঞ্চিতি, কুরিন এগুলো বাদ দেওয়ার পর দেখাই কোন নীতি অনুযায়ী? প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের একটা চলতি সম্পদ। প্রাপ্য হিসাব কি? এক প্রকার চলতি সম্পদ, এবং চলতি সম্পদ সবসময় কম মূল্যে দেখাবো। চলতি সম্পদ সবসময় কি মূল্যে দেখাতে হবে? কম মূল্যে দেখাবো, কম মূল্যে দেখাবো। আয় সবসময় কম মূল্যে দেখাবো, ব্যয় সবসময় বেশি মূল্যে দেখাবো, দায় সবসময় বেশি মূল্যে দেখাবো। এটা কে বলে আমাদেরকে? রক্ষণশীলতার নীতি বলে। এটা কে বলে আমাদেরকে? রক্ষণশীলতার নীতি বলে। কে বলে? রক্ষণশীলতার নীতি। 9-এ আসো, কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়? দেখো ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের হিসাব চক্রের কোথাও ছিল না। ফুটনোট, জাবেদার ব্যাখ্যা এগুলো হিসাব চক্রের কোনো বাধ্যতামূলক ধাপ না। তার মানে এগুলো আমাদের করা হচ্ছে ইচ্ছা স্বাধীন, কিন্তু এগুলো আমাদেরকে দেখাতে হবে। কোথায় দেখাতে হবে? আমাদের যে পূর্ণ প্রকাশ নীতি, যা কোনো কিছুই গোপন করা যাবে না, সেই নীতি অনুযায়ী আমাদেরকে এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে দেখাতে হবে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। এরপরে দেখো, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয়? অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কিসের জন্য রাখা হয়? অনাদায়ী পাওনা সঞ্চিতি মনে রাখবা, আমাদের প্রাপ্য হিসাবের ক্ষেত্রে আমরা কুরিন বা কুরিন অবলোপন, কুরিন সঞ্চিতি এগুলো রাখি। দুইটা পদ্ধতি আছে, বরাদ্দ বা সঞ্চিতি পদ্ধতি, আর একটা হচ্ছে সরাসরি পদ্ধতি। এবং যেহেতু প্রাপ্য হিসাবের ক্ষেত্রে আমরা এটা রাখি, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, এবং চলতি সম্পদ নিয়ে কাজ করে আমাদের রক্ষণশীলতার নীতি। কোন নীতি? রক্ষণশীলতার নীতি। তাহলে এই যে অনাদায়ী পাওনা, এটার সাথে কে জড়িত? প্রাপ্য হিসাব জড়িত। কে জড়িত? প্রাপ্য হিসাব জড়িত। এবং এই প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের চলতি সম্পদ, এবং চলতি সম্পদ নিয়ে যা কিছু আসবে সবই রক্ষণশীলতার নীতি। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, হিসাব বিজ্ঞানের কোন নীতির আলোকে সমাপনী মজুত পণ্যের মূল্য ক্রয় মূল্য বা বাজার মূল্যের মধ্যে যেইটা কম সেইটিতে বিবেচনা করতে হবে? তাহলে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটা আমরা দেখাই সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে। এটা কোন নীতির আলোকে দেখাই? রক্ষণশীলতার নীতির আলোকে। এই প্রশ্নগুলো এতবার এসেছে এবং একটু ঘুরায় টুরায় এমনভাবে দিয়েছে যে এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। আমি তোমাদের জন্য এমনভাবে সিলেক্ট করার চেষ্টা করেছি যেন তোমাদের মুখস্থ হয়ে যায়, এবং তোমরা এই অধ্যায়ের এমসিকিউ আসলে কখনোই যেন মিস না করো। তাহলে এই যে সমাপনী মজুত পণ্যকে ক্রয় মূল্য বা বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটিতে দেখাতে হবে আমাদের রক্ষণশীলতার নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। 12-তে আসো, অবচয় ধার্যের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি প্রভাব বিস্তার করে? অবচয় ধার্যের ক্ষেত্রে, অবচয় ধার্য। দেখো অবচয় ধার্যের ক্ষেত্রে বলছে হিসাবকাল, সত্তার ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, রক্ষণশীলতা। তাহলে দেখো অবচয় ধার্য করতে হবে আমাদের কোন নীতি অনুযায়ী? অবচয় ধার্য করতে হবে কোন নীতি অনুযায়ী? তোমরা পারো কিনা তোমাদেরকে কিন্তু একটু আগেই পড়িয়েছিলাম যে অবচয় ধার্য করা হয় কোন নীতি অনুযায়ী। বলছে হিসাবকাল ধারণা, সত্তার ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, রক্ষণশীলতা করি আমরা চলতি সম্পদের জন্য। চলমান প্রতিষ্ঠান বলে যে আমাদের কি করতে হবে? প্রতিষ্ঠান আজীবন চলতে থাকবে, এবং স্থায়ী সম্পদগুলো কি আমরা পরের বছরও ব্যবহার করব। তো তাহলে অবচয় আমাদেরকে বলে যে যেহেতু স্থায়ী সম্পদগুলো পরবর্তী বছরেও আমরা ব্যবহার করব, এজন্য আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অবচয় ধার্য করতে হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এরপরে দেখো 13-তে আসো, কোন ধারণার ভিত্তিতে হিসাব চক্রের পুনরাবৃত্তি ঘটে? এটা বলছে হিসাবকাল ধারণা, ঐতিহাসিক মূল্য ধারণা, সামঞ্জস্যতা ধারণা, চলমান ব্যবসায় ধারণা। তাহলে কোন নীতির ভিত্তিতে হিসাব চক্র বারবার ফিরে আসে? মানে প্রত্যেকটা হিসাবকালেই একই রকম হিসাব চক্রের আবর্তন হতে থাকে। কি হতে থাকে? চক্রাকারে ঘুরতে থাকে বা আবর্তন হতে থাকে। বলছে হিসাবকাল ধারণা, ঐতিহাসিক মূল্য ধারণা, সামঞ্জস্য ধারণা, চলমান ব্যবসায় ধারণা। তাহলে এইটার অ্যান্সারও আমাদের হবে কি? চলমান ব্যবসায় ধারণা। কারণ হিসাবকাল
হিসাব আমাদের যে প্রতিষ্ঠান মনে করা হয় যে আজীবনের জন্য চলতে থাকবে এবং এই হিসাবকাল বারবার ফিরে আসবে। এই হিসাবকাল কি হবে? বারবার ফিরে আসবে। এরপরে দেখো, মণিহারি দ্রব্যাদি সম্পদ নয় খরচ হিসাবে দেখানো উচিত। এটি কোন নীতির অনুসরণ? মণিহারি দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি বা মণিহারি মানে কি? একেবারে স্বল্প মূল্যের খরচ, যেমন ধরো ক্যালকুলেটর, তারপরে সাপ্লাইজ, তারপরে পিন ধরো স্টাপলারের পিন ক্রয়। তো এগুলো তো তুমি অনেক দিন ধরে ব্যবহার করতে পারো এক প্যাকেট কিনেই। কিন্তু কি হচ্ছে, এটা কি আমাদের আসলেই কোনো সম্পদ? এটা কি আসলেই কোনো ধরনের সম্পদ? বা এটা এতটাই কম মূল্যে, ধরো 10 টাকার পিন আছে 1000 পিস পিন, তাহলে বা স্টাপলারের পিন যেটাকে আমরা বলছি, তো এইটা কি আসলেই তুমি কি হচ্ছে সম্পদ হিসেবে দেখায় কয়েক পয়সা করে করে কাট করবা যে আমি একটা পিন ব্যবহার করছি 0.000001 পয়সা আমার খরচ হলো? এরকম কি করা যাবে? এরকম করা যাবে না। তো এই যে মণিহারি দ্রব্যাদি সম্পদ নয় খরচ হিসেবে দেখাতে হবে, এটা আমাদেরকে বলে বস্তুনিষ্ঠতার নীতি। কোন নীতি বলে? বস্তুনিষ্ঠতার নীতি। তাহলে বস্তুনিষ্ঠতার নীতি আমাদেরকে বলে যে স্বল্প খরচে যে সম্পদগুলো হয়, একেবারে স্বল্প খরচে, সেগুলো আমাদেরকে বস্তুনিষ্ঠতার আলোকে খরচে দেখাতে হবে, সম্পদ নয়। এরপরে 15তে আসো, আইএএস এর পুনরূপ কি? আইএএস এর পুনরূপ কিন্তু পড়িয়েছি, আইএএস এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, যেটা এফএএসবি করে, এফএএসবি প্রণয়ন করে। দেখো এখানে বলছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, দেখো এইখানে এই যে এস দেয় নাই, তার সেজন্য আমাদের এটা ভুল। তোমরা তো হুট করে একেবারে প্রথমে দিয়ে দিবে, এই ধরনের অপশনগুলো একেবারে প্রথমে দিয়ে দেয় যে একেবারে কাছাকাছি উত্তর আমরা হুট করে দাগায় ফেলবো, বৃত্ত ভরাট করে ফেলবো, এরপরে আর সংশোধনের সুযোগ থাকবে না। তারপরে দেখো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, দেখো এইটার সাথে এস আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? খ। এরপরে বলছে ইন্টারন্যাশনালি, এই যে নালির কারণে আর হইল না এবং এইখানে এস নাই। এরপরে দেখছো ইন্টারন্যাশনালি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এটার ক্ষেত্রে হচ্ছে ইন্টারন্যাশনালি বলা আছে, তাহলে এটাও ভুল। আমাদের অ্যান্সার হবে খ। 16তে আসো, সমন্বয় দাখিলার ভিত্তি হচ্ছে হিসাব বিজ্ঞানের। তাহলে সমন্বয় দাখিলা আমরা কিভাবে করি? বলছে হিসাবকাল ধারণার উপর ভিত্তি করে করি। হিসাবকাল ধারণার কারণে আমরা কোন দাখিলা বা সমন্বয় জাবেদা, দাখিলা মানে হচ্ছে জাবেদা, সমন্বয় জাবেদা আমরা হিসাবকাল ধারণার উপর দিই, এটা তোমাদেরকে পড়িয়েছি স্লাইডে। বকেয়া ভিত্তির উপর দেওয়া হয়, বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত আয় চিহ্নিতকরণ ও আয় ব্যয় সংযোগ নীতি। তাহলে আয় যেহেতু সমন্বয় দাখিলা, এটা আয়ের সাথে জড়িত হতে পারে, যেটা আয় স্বীকৃতি নীতি, এবং আরেকটা হচ্ছে ব্যয়ের সাথে আয়ের সমন্বয়, যেটাকে আমরা ম্যাচিং প্রিন্সিপাল বা আয় ব্যয় সংযোগ নীতিও বলতে পারি। তাহলে তিনটা কথাই কিন্তু ঠিক আছে, তাহলে 1, 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। 17তে আসো, গ্যাপের পুনরূপ কি? GAAP, গ্যাপের পুনরূপ কি? তাহলে গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আমরা একটু অপশনগুলো দেখি। জেনারেলি অ্যাকাউন্টিং, তাহলে জেনারেলির পরে হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড আসার কথা, এইটা এখানে এবং এইটা এখানে, তাহলে এই কথাটা ভুল আছে। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ, কলেজের যে অধ্যক্ষ সেটাকে আমরা প্রিন্সিপাল বলি। আর নীতির ক্ষেত্রে পিএলই আর পাল হচ্ছে PAL, তাহলে প্রিন্সিপাল হচ্ছে PLE হবে। তাহলে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এবং এস থাকতে হবে, প্রিন্সিপালস। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ। আর শেষেরটা দেখো জেনারেলি অ্যাকাউন্টিং আছে, এখানে অ্যাকসেপ্টেড হওয়ার কথা, এটা এদিকে চলে গেছে, এটা এদিকে চলে গেছে, পাশাপাশি এই যে প্রিন্সিপাল মানে অধ্যক্ষের প্রিন্সিপাল দিয়ে দিয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হবে গ। 18 দেখে রক্ষণশীলতা নীতির প্রভাব। রক্ষণশীলতা নীতি কি বলে? সমাপনী মজুত পণ্য মূল্যায়নে ভূমিকা রাখে, যেটা কম মূল্য সেইটাতে দেখাতে হবে, এটা বলছে কুরিন সঞ্চিতি অর্থাৎ প্রাপ্য হিসাবের ক্ষেত্রে যেহেতু চলতি সম্পদ, এটাও রক্ষণশীলতা নীতির আলোকে আসে। এরপরে দেখো স্থায়ী সম্পদ ক্রয় মূল্যে প্রদর্শন করা হয়, ক্রয় মূল্য নীতি বা কোন নীতি অনুযায়ী? ঐতিহাসিক। এটা কোন নীতি অনুযায়ী? ঐতিহাসিক বা ক্রয় মূল্য নীতি। ঐতিহাসিক মূল্য বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী। কোন মূল্যনীতি? ক্রয় মূল্য নীতি অনুযায়ী। ওকে, তাহলে এইটা আমাদের হবে না রক্ষণশীল অনুযায়ী, তাহলে 1 ও 2 আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 ও 2। 19-এ আসো, আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য, সর্বজন মানে সবার কাছে অ্যাকসেপ্টেড, সবার কাছে গ্রহণযোগ্য করা। অ্যাকসেপ্টেড মানে কি? গ্রহণযোগ্য করা। গৃহীত মান কোনটি? তাহলে সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য যে মানটা ব্যবহার করা হয় এটা মূলত আমেরিকান বেসড। তো আমেরিকান বেসড যে মান আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটাকে আমরা বলি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, যার একটু আগেই তোমরা শর্ট অ্যাব্রিভিয়েশন দেখেছো গ্যাপ, যার সংক্ষিপ্ত রূপ কি? গ্যাপ। তাহলে গ্যাপ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য যে আমেরিকান যে প্রিন্সিপাল আছে সেটাকে আমরা বলি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অর্থাৎ অ্যান্সার হবে ক। আমরা 20 নং MCQতে যাব। 20 নং MCQতে বলছে IFRS এর পুনরূপ কি? একেবারে প্রথম স্লাইডে কয়েকটি পুনরূপ পড়িয়েছিলাম এবং আমি লিখে দিয়েছিলাম। IFRS এর ক্ষেত্রে আমি লিখি নাই, আমি হচ্ছে
বাংলাদেশের ক্ষেত্রে বিএফআরএস এর কথা লিখছিলাম, যে বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। তাহলে আইএফআরএস এর পূর্ণরূপটা আমাদেরকে পড়তে হবে। আইএফআরএস প্রণয়ন করে হচ্ছে আইএএসবি, এটা তোমাদেরকে বলেছিলাম। আইএএসবি হচ্ছে প্রণয়ন করে, এবং এই আইএএসবি পূর্ণরূপ তোমরা স্লাইডে দেখেছো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এই বোর্ড যেটা প্রণয়ন করে সেটাকে আমরা নীতি বলি, এবং সেটাকে বলি আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আইএসবি হচ্ছে বোর্ড, এবং এই বোর্ড যে নীতি প্রণয়ন করে সেটাকে আমরা নীতিমালা বলি। তাহলে নীতিমালার হচ্ছে স্ট্যান্ডার্ডস হচ্ছে ইংরেজি, তাহলে আমরা বলতে পারি সেটাকে আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। তাহলে দেখো এটাতে বলছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কথাটা আসবে না, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, তাহলে অ্যাকাউন্টিং কথাটা আসবে না, এটা হচ্ছে ক বাদ। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রেকর্ডিং না, এবং হচ্ছে এখানে এস থাকার কথা, তাহলে এটাও ভুল আছে, খও ভুল। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, দেখো এখানে এসও আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে গ, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ঘ আর হচ্ছে না, ঘতে বলছে ইন্টারনাল, তাহলে ইন্টারনালের কারণে এটা ভুল আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি গ। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই অধ্যায়টি খুবই সহজ, 3 মার্ক কমন থাকে এই অধ্যায় থেকে বোর্ডগুলোর পরীক্ষায়, এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা, যেহেতু এমসিকিউ আসবে এই অধ্যায় থেকে। তোমরা এই অধ্যায়টা স্কিপ করো না, আধা ঘন্টা সময় বা 30 মিনিট সময় দিয়ে একটু কষ্ট করে অধ্যায়টা করে ফেলো, তোমার একটা গ্রেড নিশ্চিত উপরে যাবে। 58, 59 বা 68, 69 বা 78, 79-তে যে এ প্লাস মিস করবা না ইনশাল্লাহ। তো আশা করি সবাই এই অধ্যায়টা করবা, একেবারে অল্প সময় লাগবে, হাতে এখনও সময় আছে বোর্ড পরীক্ষার। পাশাপাশি যারা অ্যাডমিশনের শিক্ষার্থী আছো তোমরাও চাইলে করতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা, পড়াশোনার মধ্যে থাকো। যে কোনো কনফিউশন, আমরা হিসাব বিজ্ঞানের কনফিউশন তো আমি দূর করে দিচ্ছি ব্যক্তিগতভাবে, তোমাদের দায়িত্ব নিয়ে তোমাদের সবগুলো চ্যাপ্টারের ক্লাস আমি দিব। তো তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী যেন হিসাব বিজ্ঞান নিয়ে কখনোই ভয় না পাও, সেটাই আমাদের কাম্য। তোমরা পড়াশোনার মধ্যে থাকো, ভালো থাকো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।